নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরু করার আগে বলি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর সেই সমস্ত লোকজনদের বলুন যারা এই ধরনের সিরিয়াস পলিটিক্যাল ডিসকাশন শুনতে চান, মতামত দিতে চান। তো আজকের শীর্ষক, অমিত শাহের নির্বাচনী প্রচার, বাংলা বাজারের জবাব। হ্যাঁ, শুরু বাংলা বাজারের ম্যান মার্কিং শুরু। দিল্লি থেকে ডেইলি প্যাসেঞ্জার হিসেবে বাংলাতে আসবেন, যা খুশি বলবেন, যত রকমের মিথ্যে কথা বলা যায় সব বলবেন আর চলে যাবেন। তা হবে না, ফ্যাক্ট চেক হবে। প্রত্যেকটা মিথ্যে প্রচারের জবাব আমরা আমাদের অনুষ্ঠানে দেব। আপনারা যারা শুনছেন তারা যদি মনে করেন যা বলছি তা ঠিক, তাহলে মানুষের কাছে সেগুলোকে নিয়ে যান। আর যাই হোক, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে অনর্গল মিথ্যে কথা বলে অবিরাম বিষ ছড়িয়ে চলে যাবেন আর আমরা মুখ বুজে সেসব বাওয়াল শুনে যাব, তা হবে না। এখন থেকে মিথ্যে বলার আগে ভাবুন, জবাব আসবে। অমিত শাহের পালা আজ। এমনিতে উনি যে খুব সত্যি কথা বলেন তা তো নয়, তা ওনার ঘনিষ্ঠ লোকজনেরাও বলেন না। অনর্গল মিথ্যে কথা বলেন, জুমলাবাজি করেন। দেশ শুদ্ধ বিরোধী রাজনৈতিক দলের সব নেতা নাকি বংশানুক্রমিক সুবিধে পেয়ে রাজনীতিতে এসেছে। বাবা, মা, বাবা, কাকা, জ্যাঠা, পিসি, এসবের দৌলতে করে খাচ্ছে উনি বলেন, মাঝে মধ্যেই বলেন। কিন্তু তিনি একবারও বলেন না যে ওনার ছেলে কোন সাতকেলে ক্রিকেটার, কোন বিশাল বোদ্ধা ক্রিকেট বোর্ডের মাথায় বসে আছে, কোন বিশাল শিল্পপতি হওয়ার সুবাদে ওনার কোম্পানির, ছেলের কোম্পানির সম্পদ বাড়ে 400-500 গুণ। এসব উনি বলবেন না। সেই আনখ মিথ্যেবাদী অমিত শাহ পশ্চিমবঙ্গে ভোট প্রচারে নেমে বলেছেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নাকি বহু শূন্য পদ আছে। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হলেই ডিসেম্বরের মধ্যে রাজ্যে সমস্ত শূন্য পদে নিয়োগ করা হবে। মানে এপ্রিলে ভোট হবে, মে মাসে সরকার হবে, সরকারে ওনারা আসবেন, আর এলেই সমস্ত শূন্য পদে নিয়োগ করা হবে। দারুণ কথা। তুলে দেওয়া সমস্ত স্থায়ী পদে 2 মাসের মধ্যে নিয়োগ করা হবে। সপ্তম বেতন কমিশন ইত্যাদি নানান প্রতিশ্রুতি দিয়েছে। এখন প্রতিশ্রুতির বহরই না বলে দেয় কতটা মিথ্যে তিনি বলছেন। ওই মাছ কাটলে মুড়ো দেবো, গাইবে হলে দুধ দেবো, বোঝা যায় মিথ্যে কথা বলছেন। উনি এ রাজ্যে ক্ষমতায় এলে সমস্ত শূন্য পদে নিয়োগ করে ফেলবেন। তাহলে একটা খুব সরল প্রশ্ন করি, স্বাভাবিক প্রশ্ন। কেন্দ্রীয় সরকারের, ইউনিয়ন গভর্নমেন্টের যে বিপুল সংখ্যক শূন্য পদ আছে, সেখানে নিয়োগ হচ্ছে না কেন? কে আটকাচ্ছে? কার বাবা, কার পিসি, কার জ্যাঠামশাই? ওনাদের তথ্য, কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে কেন্দ্রীয় সরকারের চাকরিতে মোট অনুমোদিত পদ, মানে যত কর্মচারী নিয়োগ করা সম্ভব, তার তো একটা হিসেব হয়। সেই হিসেবের প্রতি 4টে পদের মধ্যে একটা খালি পড়ে রয়েছে। অলমোস্ট 25% নিয়োগ করেনি সরকার। কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলো ধরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভিন্ন ডিপার্টমেন্ট, সেখানে স্যাংশন পোস্ট সংখ্যা হলো 40,39,882। এর মধ্যে খালি পড়ে রয়েছে বা নিয়োগ হয়নি 9,77,932, মানে প্রায় 10 লক্ষ পদ খালি পড়ে রয়েছে। নিয়োগ করছে না কেন্দ্রীয় সরকার। উনি বাংলায় এসে ঢপবাজি করছেন। হ্যাঁ, বাংলাতে খালি পদ পড়ে আছে এবং রাজ্য সরকারকে সেই দায়িত্ব নিতে হবে, খালি পদ ভরতে হবে। সেখান থেকে কতগুলো অসুবিধাও আছে। বাংলাতে যে অর্থ সেটা আসছে, ফেরত আসছে না, যা যাচ্ছে সামাজিক প্রকল্পের বোঝা চাপে একের পর এক চাপছে রাজ্য সরকারের উপরে। সে যাই হোক, তারপরেও এখানকার দায়িত্ব তো রাজ্য সরকারকে নিতে হবে। কিন্তু অমিত শাহ কি দয়া করে বলবেন আপনাদের 10 লক্ষের বেশি শূন্য পদ পড়ে আছে, সেগুলোকে না ভরে এখানে এসে ভরার কথা বলছেন কেন? সেগুলো কোন নির্বাচনের পরে, কোন ক্ষমতা পেলে পূর্ণ করা হবে? কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বেতন ভাতা বিষয়ক একটা বার্ষিক প্রতিবেদন বেরোয়, এই তথ্য সেখানে পেয়ে যাবেন। আর মজার কথা হচ্ছে, এই পরিসংখ্যান 2023 সালে 1 মার্চ পর্যন্ত। তারপরে শূন্যপদ নিয়ে আর কোনো তথ্য দেয়নি মোদী সরকার। কেন দেয়নি? জুলাই মাসে সংসদে এই সংক্রান্ত প্রশ্নের জবাবে কোনো সংখ্যা না জানিয়ে ওই 2022-23-এর পুরনো তথ্য দিয়েছেন। তার মানে হচ্ছে এখন অবস্থা আরও খারাপ, এতটা খারাপ যে ওনাদের জানাতে লজ্জা হচ্ছে। সম্ভবত এই সংখ্যা 11 লক্ষতে পৌঁছে গেছে। আচ্ছা, ছোটা মোটা ভাইয়ের নিজের মন্ত্রক, সেখানকার অবস্থাটা কি?
অর্থমন্ত্রকের দেওয়া তথ্য বলছে স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় মোট 11,12,841টা পদ রয়েছে। এর মধ্যে 1,28,200 পদটা খালি রয়েছে। এই একদা তাড়িপারের আওতায় আছে কেন্দ্রীয় পুলিশ বাহিনী, যার তলায় বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, আসাম রাইফেলস, এসএসবি, এনএসজি। সেখানে 1,04,000 শূন্য পদ পড়ে রয়েছে। এখন ওখানে শূন্য পদ পড়ে থাকা আরো ডেঞ্জারাস, কারণ সেগুলো দেশের নিরাপত্তার প্রশ্নও গুরুত্বপূর্ণ। শুধু এনএসজিতে নয়, 1348 শুধু এনএসজিতেই 1348টা খালি পদ পড়ে রয়েছে। এখানে নির্বাচনের আগে এসে শূন্য পদে চাকরির বাওয়াল দিচ্ছেন অমিত শাহ। আরও আছে, ভারতের সরকারি ক্ষেত্রে এমপ্লয়মেন্টের সবচেয়ে বড় জায়গাটা কোনটা? সবাই জানে ভারতীয় রেল, বিরাট ব্যাপার। তো অর্থমন্ত্রকের অ্যানুয়াল রিপোর্ট অন স্যালারি অ্যান্ড অ্যালায়েন্স পে রিসার্চ ইউনিটের 2022-23 অর্থবর্ষের যে প্রতিবেদন, সেখানে বলছে রেল মন্ত্রকে মোট পদ আছে 14,89,396টা। ভালো করে মাথায় রাখুন, এই 14 লক্ষ কিন্তু কমতে কমতে এসে দাঁড়িয়েছে। একটা সময়ে এটা 20 লক্ষের মতন ছিল, কমতে কমতে 14,89,396খানা পদ রাখা হয়েছে। সেখানে নিয়োগ হয়েছে 11,73,339টা পদে, মানে কেবল রেলে শূন্য পদ পড়ে রয়েছে 3 লক্ষের বেশি। এবং রেলে শূন্য পদ কোনখানে পড়ে রয়েছে? অপারেটিং সেকশন। গার্ড নেই, ড্রাইভার নেই, লোকোমোটিভ চালানোর সেই রক্ষণাবেক্ষণের লোক নেই, অ্যাক্সিডেন্ট বাড়ছে, শূন্যপদ সেখানে পড়ে রয়েছে, সেখানে ভরা হচ্ছে না। সেখানে কবে লোক নেওয়া হবে? কেন এতদিন ধরে পড়ে আছে কেন? সেসবগুলোকে ফেলে রেখে এখানে শূন্যপদ ভরার এই বাওয়াল কেন, এই মিথ্যে কথা কেন? প্রতিরক্ষা মন্ত্রকের অসামরিক ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 2,43,589। মোট কর্মী 5,77,239। সেখানে নিয়োগ হয়েছে 3,33,650। গোটা দেশে ডাক ব্যবস্থা ঢুকছে, সবাই জানে, কর্মী সংকোচন হচ্ছে, লোক কমিয়ে দেওয়া হচ্ছে। ডাক বিভাগে মোট স্যাংশন পোস্টের সংখ্যা 2,50,671। কাজ করছেন কতজন? 1,77,412। মানে শূন্য পদের সংখ্যা সেখানেই 73,259। রাজস্ব দপ্তর, রেভিনিউ, 1,79,132টা অনুমোদিত পদ, সেখানে শূন্য পদ হচ্ছে গিয়ে 72,447 খানা। একটা পুরো ছবি তুলে ধরা যায়। 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিলেন, সেসব বাওয়াল তো আমরা জানি, 2 কোটির চাকরি দেবো ইত্যাদি, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিলেন। যে সংখ্যাগরিষ্ঠতা এখানে পেলেই ওনারা নাকি রাজ্যের সব খালি পদে নিয়োগ সেরে ফেলবেন। অমিত শাহ সেটাই বলেছেন। তা মোদীজির নেতৃত্বে বিজেপি সরকার কি করেছে? অর্থমন্ত্রকের অ্যানুয়াল রিপোর্ট অন স্যালারি অ্যান্ড অ্যালায়েন্স পে রিসার্চ ইউনিটের 2014-15 অর্থবর্ষের হিসেব সেই সময়ে যত পদ ছিল আর যত পদ ভরা হয়েছে 34,45,548, আর শূন্য ছিল হচ্ছে 4,21,658। মানে শতাংশের হিসেব যদি করা যায়, তাহলে অনুমোদিত পদের সংখ্যা এবং শূন্য পদ তার শতাংশের হিসেব হচ্ছে গিয়ে 11.57%, 11.57%। মাথায় রাখুন, 11.57%। 2014 যখন আসছে, 5 বছর পরে 2019-20 সেই হিসেবটা কোথায় দাঁড়ালো গিয়ে? 21.75%। 11 থেকে 21 হয়ে গেল, 10% বেড়ে গেল। সেই সময় মোট অনুমোদিত পদের সংখ্যা ছিল 40,77,687। নিয়োগ হয়নি এরকম পদ ছিল 8,86,784 খানা। এবারে 22-23-এ যা আমরা শেষ পর্যন্ত যা পেয়েছি, তারপর থেকে আর যা দেওয়াই হয়নি, সেখানে শূন্য পদের হার বেড়ে দাঁড়ালো 24.21%। মানে যখন ক্ষমতায় দায়িত্ব নিলেন তখন 11% এখানে শূন্য পদ ছিল, যখন ক্ষমতায় আজকে কথা হচ্ছে তখন সেটা বেড়ে 24-25 হয়ে গেছে। আর উনি এখানে এসে মিথ্যে কথা বলছেন চাকরি দেব। মানে এখন 4 জন কর্মী পিছু একটা পদ শূন্য রয়েছে। ওই সময় মোট অনুমোদিত পদের সংখ্যা আগেই বলেছে। মানে মোদী সরকারের দেওয়া পরিসংখ্যান দেখিয়ে বলা যাচ্ছে যে আগের ইউপিএ সরকারের তুলনাতে, ইউপিএ সরকারও এখানে দুধের বন্যা বয়ে দেয়নি, কিন্তু সেই তুলনাতেও বিজেপি সরকার আসার পরে 11 থেকে নিয়োগের হার 24, মানে
25 প্রায় আজকের দিনে দাঁড়িয়ে, মানে 14% খালি পদ আরো পড়ে রয়েছে, বেড়েছে, আর শূন্য পদের হাত বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। 11 থেকে আজকে দাঁড়িয়েছে 24। আর তারপরেও তিনটে অর্থ বছর পার হয়ে গেছে, এখন যদি হিসেব করা যায় তাহলে সেটা 11 লক্ষের কাছাকাছি চলে যাবে। আর অমিত শাহ বলছেন বাংলাতে এসে নাকি এই রাজ্যে শূন্যপদ ভরে দেবেন। আর ত্রিপুরায় কি হয়েছে? সেখানে শূন্যপদে স্থায়ী চাকরি ছেড়ে দিন, এমনিতেই স্থায়ী চাকরির পাঠ তুলে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের প্রতিটা দপ্তরে 20% কন্ট্রাকচুয়াল ওয়ার্কার নিয়োগের কথা বলা হয়েছে সার্কুলার দিয়ে। আরে ভাই, স্থায়ী পদ নেওয়াই হবে না, কন্ট্রাকচুয়াল পদ দেওয়া হবে। আর এরা যে ভোট আসছে, সেই ভোটের বাজারে আবারও প্রধানমন্ত্রীর ছবি দিয়ে বিকশিত ভারত বিজ্ঞাপন আসছে তো আসছে। কর্মসংস্থানের তরুণ প্রজন্মের ঝকঝকে ছবি। মোদীজি চাকরি বেরোচ্ছেন, অমিত শাহ চাকরি বেরোচ্ছেন। আমরা কিন্তু ভুলিনি বছরে 2 কোটি চাকরির স্বপ্ন, সেই হাঁকডাক, সবাই ভাষণ। 2014 সালে ক্ষমতা আসার পর থেকে মোদীজি পরের পর মেগা প্রজেক্ট, তারপরে মেগা প্রজেক্ট, তারপরে মেগা 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 প্রজেক্ট ঘোষণাই করে যাচ্ছে। উনি ছোট কিছু ঘোষণাই করতে পারেন না। মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, স্মার্ট সিটি, প্রত্যেকটা প্রকল্প ঘোষণা করেছেন নিজে। প্রত্যেক দিন 4 রকমের কাপড় পরে, 4বার পোশাক পাল্টে, চোখে কাটিয়ে চশমা, পকেটে মবলা পেন, সামনে টেলিপ্রম্পটার। অবশ্য টেলিপ্রম্পটার না কাজ করলেই দাঁড়িয়েছেন, সে পরের কথা। কিন্তু একটা দারুণ স্বপ্ন, বিকশিত ভারত। আর সেই সমস্ত প্রজেক্ট নিয়ে পরে আর কথাই নেই, বলছেনই না, মুখেই আনছেন না। এই ব্যর্থতার মিছিলে সবচেয়ে শেষ আর সম্ভবত সবচেয়ে বড় ধাক্কা হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম, PMIS। 5 বছরে 1 কোটি বেকারের কর্মসংস্থানের বিশাল একটা লক্ষ্যমাত্রার কথা বলা হয়েছে, নিজে মুখে বলেছে। তথ্য কি বলছে? 95 জন চাকরি পেয়েছে, 95 জন চাকরি পেয়েছে। এটা ফাজলাম, এটা অপদার্থতা, এটা বাচালতা, বেকারদের ভবিষ্যৎ নিয়ে তামাশা। মোদিজির সরকারের সবচেয়ে একটা সাধারণ বৈশিষ্ট্য ওনার, দেখবেন উনি যখনই যেখানে যা ঘোষণা করেন বলেন, সেখানে স্কেল, মানে বড় কিছু বলবো, ছোট কিছু বলার ওনার ব্যাপারে। মারিত গন্ডাল লুটিতে ভান্ডার, গোয়েবলসের বিগ লাইয়ের তত্ত্ব। এত বড় মিথ্যে বলো যে মানুষেরা বুঝেই উঠতে পারবে না। 1 কোটি বেকারের চাকরি হবে, জনসভায় নয়, সংসদে দাঁড়িয়ে বলছেন। আপনি ভাববেন আচ্ছা ঠিক আছে, 1 কোটি বলছে, ঠিক আছে 50 লাখের হবে। আচ্ছা 50 লাখ না হোক, 25 লাখ তো হবে, বিরাট ব্যাপার। 25 লাখ ম্যানুফ্যাকচারিং সেক্টরে, 25 লাখ ইন্টার্ন তারা চাকরি পেয়ে যাবে, বিরাট ব্যাপার। কদিন পরে সেই প্রকল্পগুলো নাথবতী অনাথবত হয়ে মাটিতে মুখ চুবড়ে পড়ে থাকছে। মোদীজি আবার নতুন ঢপবাজিতে নেমে পড়ছেন। NSOর সমীক্ষার দিকে তাকান, জাতীয় পরিসংখ্যান দপ্তর, সেখানে তাকে একদম ডিফাঙ্ক করে রেখে দিয়েছে, তবুও কিছু যা বেরিয়ে আসে। কর্মসংস্থানের গতি কমছে। শ্রমমন্ত্রকের ESI রিপোর্ট বলছে 25 বছরের যুব শ্রমিকদের নতুন নিয়োগ গত বছরের জুলাইয়ের তুলনায় 9.6% কমেছে। 2024 সালে 22.5 লক্ষ নতুন নিয়োগ পেয়েছিল, চলতি জুলাই সেটা কমে 20.3 লক্ষ, 20.03 লক্ষ নতুন নিয়োগের মোট হার কমে 48.37% কমেছে। মানে কমছে। ESI তো নথিভুক্ত সংস্থা হচ্ছে, কিন্তু নিয়োগের হার বাড়ছে না। রাষ্ট্রায়ত্ত শিল্পে নিয়োগের হার কমছে। 2013 সালে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোতে কেন্দ্রীয় সরকারের কর্মচারী ছিল মানে মোট কর্মচারী ছিল কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা, সেখানে 17.3 লক্ষ। 22 সালে সেটা কমে দাঁড়িয়েছে 14.66 লক্ষ। মানে 17 থেকে 14, 3 লক্ষ কমে গেল। মোদির 1 দশকে 2.5 লক্ষের বেশি, 3 লক্ষের কাছাকাছি কর্মী কমে গেল। CMII তাদের তথ্য বলছে স্থায়ী নিয়োগ কমে যাওয়ার ফলে 1 দশকে কর্মসংস্থান তৈরির হার 42 থেকে কমে 37-এ এসে দাঁড়িয়েছে। এই মোদি শাহ মন্ত্রিসভার ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পমন্ত্রী শোভা করণ্ডালজি সংসদে বসে জানাচ্ছেন যে গত 5 বছরে দেশে লক্ষাধিক ছোট মাঝারি শিল্প বন্ধ হয়ে গেছে। 7,80,833 জন শ্রমিক কর্মচারী সেখানে কাজ হারিয়েছে। সেই কারখানাগুলো কোথায় বন্ধ হয়েছে? এখানে তো পশ্চিমবঙ্গে তো উনি কারখানা করে দেবেন, শিল্প করে দেবেন, মানে কি করে দেবেন জানি না, খালি মুখটা খুলে বসে থাকুন, দাদা বৌদির বিরিয়ানি খাইয়ে দেবেন, এরকম ধরনের কথাবার্তা।
তো এই কমেছে, এই চাকরিগুলো হারিয়েছে কোথায়? বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রে বন্ধ হয়েছে 29,000 শিল্প, রাজস্থানে 9,000, উত্তরপ্রদেশে 6,000, গুজরাটে 10,000, মধ্যপ্রদেশে 5,000। কি করে বন্ধ হচ্ছে, কেন বন্ধ হচ্ছে, খোঁজ নিয়েছেন একবারও? প্রত্যেকটা জায়গায় টাকা তুলে নিয়ে শিল্পপতিরা চলে যাচ্ছে। মাঝারি বড় শিল্পপতিরা আসছেন, একটা করে ইউনিট খুলছেন, ব্যাংকের বিরাট লোন নিচ্ছেন, কিছু একটা তৈরি হচ্ছে, তারপরে সেই ঘর পড়ে থাকছে, চলে যাচ্ছে। দেশে মোট বন্ধ শিল্পের অর্ধেকের বেশি হচ্ছে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে। মানে ডাবল ইঞ্জিনের সরকার বলে যেটাকে চালানো হচ্ছে সেটা একেবারে ফাঁকা কলসি। মোদী সরকার আসার সময়ে রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মীর হার ছিল 42%, যেটা কমে 18% নেমে এসেছে। আর তার জায়গায় মজুরি ভিত্তিক, চুক্তিভিত্তিক শ্রমিকের সংখ্যা, কন্ট্রাকচুয়াল এমপ্লয়ের সংখ্যা বাড়ছে। 2024-এ যেটা বললাম, মেক ইন ইন্ডিয়া প্রকল্প, ভারত বিশ্বের পরবর্তী ম্যানুফ্যাকচারিং হাব হবে। না, বিশ্বে মানে পড়শি দেশের মধ্যে নয়, এশিয়া, দক্ষিণ এশিয়া নয়, এশিয়া নয়, বিশ্ব। ওই যে বড় মিথ্যে, একটা যান্ত্রিক সিংহ, একটা সিংহের ছবি আপনারা সবাই অনেকেই দেখেছেন, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং লোগো, হচ্ছে আমাদের শিল্প শক্তির প্রতীক। 3টে প্রধান লক্ষ্য: ম্যানুফ্যাকচারিং খাতের বার্ষিক বৃদ্ধির হার 12 থেকে 14% নিয়ে যাওয়া, 22 সালের মধ্যে অতিরিক্ত 10 কোটি কর্মসংস্থান তৈরি করা, আর জিডিপিতে ম্যানুফ্যাকচারিং খাতের 25% অবদান, মানে কন্ট্রিবিউশন টু জিডিপি ম্যানুফ্যাকচারিং খাত থেকে, যে ছোট ছোট শিল্প ম্যানুফ্যাকচারিং যে খাত আছে সেখান থেকে 25% জিডিপিতে কন্ট্রিবিউশন। 1 দশক পরে এসে কি দেখা যাচ্ছে? সিংহ ভেঙে চুরমার, সবটাই কাগজে। জিডিপিতে ম্যানুফ্যাকচারিং উৎপাদন খাতের অংশীদারিত্ব বাড়ার বদলে কমেছে। 13-14 সালে ছিল 16.7, কমে দাঁড়িয়েছে 15.9 2023-24-এ। টার্গেট কত? 25 বলেছিলেন। কর্মসংস্থানের কোনো পরিবর্তন আসেনি। 2011-12-তে কর্মসংস্থান ছিল 12.6%, এক দশকে ক্রমাগত সেটা নিচে নেমেছে। আইএলও বলছে, 2024 রিপোর্ট বলছে স্থবির কাঠামোগত রূপান্তর, থমকে দাঁড়িয়েছে, সবকিছু থেমে গেছে। কৃষি থেকে বেরিয়ে শিল্পে যোগ দেওয়ার বদলে হয় অসংগঠিত পরিষেবা ক্ষেত্রে চলে যাচ্ছে, আর না হলে কৃষিতে আবার ফিরে আসছে। এই বিশাল প্রেক্ষাপটগুলো মাথায় রেখে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম, যেটা বলেছিলেন, আগেই বললাম, কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্প ঘোষণা করা হয়েছিল। 5 বছরে টপমোস্ট 500টা কোম্পানিতে 1 কোটি যুবককে 12 মাসের ইন্টার্নশিপ সুযোগ দেবে, আর সেখান থেকেই চাকরি পেয়ে যাবে তারা। প্রতি মাসে 5,000 টাকা করে ভাতা, এককালীন 6,000 টাকা করে দেওয়া হবে। শেষ পর্যন্ত যেটা বললাম, কোথায় জানাচ্ছে এই খবর? পার্লামেন্টে জানাচ্ছে। পার্লামেন্টে তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ জুন মালিয়ার প্রশ্ন করেছেন। লিখিত প্রশ্নের উত্তরে হর্ষ মালহোত্রা, কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী, তিনি জানাচ্ছেন মাত্র 95 জন ইন্টার্ন তাদের নিয়োগকারী সংস্থা থেকে চাকরি পেয়েছে। এবং মজার কথা হলো, এই 95 জনও আবার একজনও এরা ম্যানুফ্যাকচারিং হাব থেকে নয়, ফিনান্স সেক্টর ইত্যাদি ইত্যাদিতে অফার লেটার পেয়েছে। লক্ষ্যমাত্রা কত ছিল? 1 কোটি। উনি এখানে এসে চাকরি দেবেন। ঠাট্টা করছেন, তামাশা করছেন, মিথ্যে বলছেন, একটা কথা সত্যি নয়। যেখানে বিজেপির যে নেতা কর্মসংস্থানের কথা বলবেন, যেখানে যে নেতা পশ্চিমবঙ্গের বেকারত্বের কথা বলবেন, তাদেরকে এই তথ্যগুলো দিয়ে জানতে চান, আগে এই হিসেবগুলোর জবাব দিন, তারপর অন্য কথা। বিজেপি গোটা দেশে এক অশিক্ষিত বেকার যুবকের বাহিনী তৈরি করতে চায়। প্রত্যেক স্বৈর শাসকেরা এরকম বেকার বাহিনী পছন্দ করে। সেই তারাই আজ নির্বাচনের আগে এসে যখন ক্ষমতায় এলে চাকরি দেবার কথা বলেন, তখন ঘিরে ধরুন তাদের, জবাব দিতে বলুন এই প্রশ্নগুলো। এই প্রশ্নগুলোর জবাব না দিয়ে মিথ্যে কথা বলে পার পাওয়া যাবে না। হ্যাঁ, ভাবুন, 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 ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।